হ্যালো বন্ধুরা, মিন্টু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। দোস্ত, আমার কথাটা শোন, তুই এভাবে চলাফেরা করিস না। এভাবে চলাফেরা করলে সবাই তোকে অবহেলা করে। সবাই ভাবে তুই কোনো কিছু জানিস না। তুই এরকম কেন করছিস, এটা কি আমাকে একটু ক্লিয়ার করে বলবি? এত সব কিছু বলার সময় এখন আমার কাছে নেই। আমি তোকে যেটা বলছি সেটা শোন। আমি আর কলেজে আসবো না এখন থেকে আমাকে একটা কাজে বের হতে হবে। আমি মনে হয় আমার বাসায় চলে যাব, তাই তুই আমাকে আর পাবি না। কি বলছিস? তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? এই বছরের মাঝামাঝি সময় তুই কলেজ থেকে কোথায় যাবি? কি করতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত সব বুঝে তোর সময় নষ্ট করে কোনো লাভ নেই। তুই তোর জীবন নিয়ে চিন্তা কর, আমার জীবন নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি তোকে বারবার নিষেধ করেছি, আমার জীবন নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি আমার মতো সব কিছু করতে পারবো। দোস্ত, আমার কথাটা শোন। আমার কথা না শুনে কি করতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কোনো কথা না শুনে সেখান থেকে চলে আসলাম। আসার পর গেলাম, কারণ এখন আমার টার্গেট হচ্ছে একটা লোককে মেরে ফেলা। সেটা করার জন্য আমি লোকটাকে ধরে নিয়ে আসলাম আমার আস্তানায়। আনার পর তার সামনে দাঁড়ালাম, তার দিকে তাকিয়ে বললাম, আরে তুই কি ভাবছিলি তোদের কেউ কিছু করতে পারবে না? তোরা যা ইচ্ছা তাই করে যাবি? আমাকে ছেড়ে দাও ভাই, আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমি বুঝতে পেরেছি আমরা ভুল করেছি। আমি কথা দিচ্ছি আমি এরকম কাজ আর কোনোদিন করব না। জীবনে সুযোগ একবারই আসে, সেই সুযোগ তোরা সবাই শেষ করে দিয়েছিস। আমি ক্ষমা করে দিলেও ওই মানুষগুলো তোকে ক্ষমা করে দিবে না যাদেরকে গুলি করে মারা হয়েছে। তাই তোদের সবার কাছ থেকে আমি প্রতিশোধ নেব, ভয়ঙ্কর প্রতিশোধ। ভাই কথা দিচ্ছি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার হয়ে কাজ করব। এরপরও তুমি প্লিজ আমার সাথে এরকম করো না। আমি বুঝতে পারছি আমরা অন্যায় করেছি, কিন্তু কি করব বলো, তখন লোভে পড়ে গিয়েছিলাম। এখন বলছি এখন ভালো হয়ে যাব, আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। এইবারের মতো ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমা বলতে কোনো শব্দ নেই। আমার কাছে একটাই শব্দ, সেটা হচ্ছে প্রতিশোধ, ভয়ঙ্কর প্রতিশোধ। তোদের কাছ থেকে আমি প্রতিশোধ নিব, আগেই বলেছিলাম, কিন্তু তোরা আমার কথা শুনিসনি। সবার কাছে গিয়েছিলাম একে একে, কিন্তু কেউ আমাকে সহযোগিতা করেনি। ভাই আমি তোমাকে এখন সহযোগিতা করতে চাই, তোমার সাথে কাজ করতে চাই। তুমি আমাকে মেরো না প্লিজ। সেই সময় নেই, আর আমার কারো সহযোগিতা প্রয়োজন নেই। আমি একাই সব কিছু করতে পারি। যখন আমার সহযোগিতা প্রয়োজন ছিল সবার কাছে গিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সহযোগিতা করেনি। এখন আমি একা সব কিছু করতে পারি। এখন আমার আর সহযোগিতা কোনো প্রয়োজন নেই। তাই এখন তোকে মরতে হবে। আর আমি কাউকে ক্ষমা করব না, কারণ আমার একার বিষয় এখানে নয়, এখানে অনেক মানুষের ব্যাপার। তাই সবার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আর সেই মানুষগুলোর থেকে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ তোদের কাছে নেই, কারণ অলরেডি তারা সব কিছু হারিয়ে চলে গেছে। তাই তোদেরকে হার ফিরে পাওয়া সম্ভব নয়। লোকটা তখন কান্না করতে শুরু করলো, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। আমি চলে গেলাম, তার মৃত্যুর ব্যবস্থা করতে শুরু করলাম। তাকে এমনভাবে মারব যেটা কেউ কল্পনাও করতে পারবে না। আমি এমনভাবে একটা খাঁচা তৈরি করেছি যেটা চারিপাশের বিভিন্ন ধারালো অস্ত্র সেট করা। যে চাইবে এখান থেকে পালিয়ে যেতে তাকেই মরতে হবে, এবং সেটার ভিতরে আমি কারেন্টের শর্ট দিয়ে দিয়েছি যাতে কেউ সেখানে দাঁড়াতে না পারে। লোহার ভিতরে কারেন্ট কত দ্রুত পাস হয় সেটা সবারই জানা, সেই জন্য আমি সেটা প্রস্তুত করলাম। এরপর লোকটাকে আনতে শুরু করলাম। লোকটা তখন কান্না করতে করতে আমার কাছে এসে বলল, ভাই দয়া করেন আমার উপরে এরকম করো না আমার সাথে। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন অন্যায় করব না। এইটার ভিতরে আমাকে ঢোকালে আমি মরে যাব, আমাকে ছেড়ে দাও প্লিজ। ছাড়ার জন্য তো তোকে এখানে এত কষ্ট করে ধরে নিয়ে আসিনি, তোকে মরতে হবে। তুই যে অন্যায় করেছিস সেই অন্যায়ের শাস্তি তোকে পেতেই হবে। তাই তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তোকে এইভাবেই মরতে হবে। বলে আমি তাকে টানতে টানতে নিয়ে গেলাম সেই খাঁচার কাছে। তাকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিলাম এবং কারেন্টের শক দিতে শুরু করলাম। তখন লোকটা কান্না করতে করতে আমার দিকে তাকিয়ে বলল, ভাই শেষ একটা সুযোগ দাও, আর কোনোদিন এরকম কোনো কাজ করব না।
শেষবারের মতো একটা সুযোগ চাইছি তোমার কাছে। এইবার থেকে ভালো হয়ে যাব, আর কোনোদিন কোনো অন্যায় কাজ করব না। প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে হাসতে শুরু করলাম, কারণ আমিও একদিন এরকম কান্না করেছি। আমাদের আশেপাশের সবাইকে কান্না করতে হয়েছে, কিন্তু পুরো এলাকাটিকে তারা শেষ করে দিয়েছে। সেই জন্য আমি তাকে বললাম, তোকে মরতেই হবে, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোকে এমনভাবে মারবো যেটা তুই নিজেও কল্পনা করতে পারবি না। আমি সেখানে কারণে শখ দিতে শুরু করলাম। সে পালানোর জন্য যখনই দৌড় দিচ্ছিল, তখনই তার শরীরে বিভিন্ন অঙ্গ কেটে যাচ্ছিল। আমি এটা ভিডিও করলাম, এরপর সেটা কমিশনারের কাছে পৌঁছে দিলাম। পুলিশ কমিশনার জানি এটা দেখার পর আমাকে খুঁজবে, কিন্তু আমাকে খুঁজে পাওয়া সম্ভব নয়, কারণ আমি কারোর সামনে এখন ধরা দিব না। আমার টার্গেট আছে, সে টার্গেট যতদিন না পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না, কেউ আমাকে ধরতে পারবে না। এরপর আমি কারেন্টের শখ আরও বাড়িয়ে দিলাম। লোকটা আরও বেশি চিৎকার করতে শুরু করলো। এক পর্যায়ে সে মারা গেল ভিতরেই। আমি তখন তাকে বের করে আনলাম। এরপর পুরো শরীরটাকে টুকরো টুকরো করে ফেললাম। তার মুখের কাছে গিয়ে বললাম, তোরা যেমন মানুষকে কষ্ট দিতে দিতে তাদের রক্ত চুষে খেয়ে ফেলেছিলি, ঠিক সেরকমই আমিও তোদেরকে ছাড়বো না। তুই তো সবে শুরু, তোর সাথে যতজন লোকজন ছিল সবাইকে আমি শেষ করে দিব। ওদেরকে কীভাবে মারবো এটা তারা নিজেরাও কল্পনা করতে পারবে না। এত ভয়ঙ্কর শাস্তি দিব যারা কোনোদিন কল্পনাও করেনি। বলেই হাসতে হাসতে সেখান থেকে চলে আসলাম, কারণ এখনও আমার টার্গেটের আরও কয়েকজন মানুষ বাকি আছে। সবাইকে একে একে মারবো, কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমার পরিবার, আমার আশেপাশের প্রতিবেশীদেরকে যারা মেরেছে তাদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাদের সবাইকে এভাবেই মরতে হবে, হয়তো আরও ভয়ঙ্করভাবে তাদের মৃত্যু হবে। আমি একা, আমার সাথে আর কেউ নেই, কেউ আমাকে সহযোগিতা করে না। আমি একাই সব কিছু করছি। কেউ আমাকে ধরতে পারেনি এখনো পর্যন্ত। পুলিশের লোকেরা আমাকে ধরার জন্য পাগল, কিন্তু কেউ আমার অস্তিত্ব পর্যন্ত জানে না। এরপর আমি চলে গেলাম আমার সেই পুরনো জায়গায়। সেখানে যাওয়ার পর আমি একটু শান্তি পাই। সেখানে যাওয়ার পর আমি দাঁড়িয়ে কান্না করতে শুরু করলাম আমার বাবা মায়ের কবরের পাশে। এরকম কান্না করতে করতে বললাম, বাবা তুমি কোনো চিন্তা করো না, এখানকার প্রতিটি মানুষের মৃত্যুর প্রতিশোধ আমি নিব। কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না, তাদের সবাইকে মরতে হবে। কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না, তাদেরকে এমনভাবে মারব তারা নিজেরাও কল্পনা করতে পারবে না। এখানকার প্রতিটা রক্তের মূল্য তাদেরকে দিতে হবে। এরপর কিছুক্ষণ বসে থাকলাম সেখানে। অন্ধকার রাত, চারিদিকে অন্ধকার। এই অন্ধকারটাই আমার কাছে এখন অনেক আপন মনে হয়, যেন এই অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলেছি। তাই এই অন্ধকারটাকেই আমি খুব আপন করে নিয়েছি। কোনো কিছু ভালো লাগে না, এখানে আসলে একটু শান্তি পাই। সেই জন্য মাঝে মাঝে এখানে এসে বসে থাকি। নিজের প্রিয় মানুষগুলো এখানে শুয়ে আছে, তাই তাদেরকে দেখতে না পেলেও তাদেরকে অনুভব করতে পারি কিছুটা হলেও। এই মানুষগুলো আজ এত বড় বড় ধনী হয়েছে শুধুমাত্র গরিব মানুষের রক্ত বিক্রি করে। ওই মানুষগুলোর সম্পদগুলো যেন গরিব মানুষের এক এক ফোঁটা রক্ত। তাই তাদেরকে এমন শিক্ষা দিতে হবে যাতে ওই রক্তের মূল্য তারা ভালোভাবে দিতে পারে। এদিকে আজকে সকালে ঘুম থেকে ওঠা মাত্র দেখতে পেলাম কমিশনার আবরার সাহেব কল করতেছে। আমাকে তাড়াতাড়ি থানায় যেতে হবে, পুলিশের চাকরি, তাই ঠিকমতো ঘুমাতেও পারি না। অনেক রাত এসে ঘুমিয়েছিলাম, এখন আবার তাড়াতাড়ি উঠে চলে যেতে হবে। এইভাবেই আমার দিন ভালো মতোই কেটে যাচ্ছিল। তবে আজকে এত তাড়াতাড়ি দেখে আমারও কিছুটা চিন্তা হলো। স্যার তো এত তাড়াতাড়ি কোনোদিন আমাকে তাড়াহুড়ো করে আসতে বলেননি, আজকে কেন এইভাবে আসতে বললেন? নিশ্চয়ই কোনো মারাত্মক বিষয়, না হলে তো এরকম তাড়াহুড়ো করার কথা নয়। সেই জন্য তাড়াতাড়ি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে যখনই বের হলাম তখনই দেখতে পেলাম ফোনের মধ্যে আবারও মেসেজ। সেই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে বের হতে যাবই, তখন আম্মু আমার কাছে আসলেন। এসে আমার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার অঙ্কিতা, সকাল সকাল কোথায় যাচ্ছিস? এই চাকরি না নেওয়ার জন্য আমি তোকে কতবার বলেছিলাম। এখন ঠিক মতো খাবার খেতে পারিস না, কোনো কাজ করতে পারিস না। কি দরকার ছিল এই চাকরির? আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি? আম্মু, সব চাকরি মানুষ টাকার জন্য করে না। আমি এই চাকরি করতেছি শুধুমাত্র মানুষের সেবার জন্য। আমি আমার জীবন দিয়ে দেব, এরপরেও মানুষের কোনো ক্ষতি আমি হতে দিব না, এটা আমি প্রতিজ্ঞা করছি।
তাই তুমি আমাকে সাপোর্ট করো আর না করো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি মানুষের জন্য কাজ করে যাব। মানুষের জন্য কাজ করার তো আরও অনেক সুযোগ আছে, কিন্তু এই ভয়ঙ্কর চাকরিটা নেওয়ার কি দরকার ছিল? পুলিশের চাকরি করতে গিয়ে যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমরা কিভাবে বাঁচব? আমাদের চিন্তা করিস না। আম্মু, আমার প্রতিটা কথা মুহূর্তে তোমাদের কথা চিন্তা হয়, কিন্তু কি করব বলো, মানুষের কষ্ট দেখলে নিজেকে আটকে রাখতে পারি না। আর এর চেয়ে ভালো সুযোগ আর আমার কাছে নেই, কারণ মেয়ে হিসেবে যদি মানুষের সেবা করতে চাই, অপরাধীরা বিরোধিতা করতে চায়, তাহলে তারা সেটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে আমার জীবন নষ্ট করে দিতে চাইবে। কিন্তু এইভাবে করলে কেউ আমার বিরুদ্ধে কোনো কিছুই করতে হলে অনেকবার ভাবতে হবে তাকে। তোর সাথে কথাই পারা যাবে না। এখন নাস্তা করবি, তারপর বের হবি। আমি তোকে না খেয়ে যেতে দেব না। আমি যেটা বলেছি সেটা শোন, তাড়াতাড়ি খাবার খেতে আয়। আমি বুঝতে পারলাম আম্মুর সাথে তর্ক করে লাভ নেই, সেই জন্য খাবার খেতে বসে পড়লাম। আমি জানি আমার আম্মু আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু কি করার, আমাকে তো এখন বের হতেই হবে। সেই জন্য কোনো রকম খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এরপরে ইন্সপেক্টর আকাশের কাছে কল করলাম, কারণ সে আমার সহযোগী। আমি তাকে কল করে জানতে চাইলাম, কি ব্যাপার আকাশ, কি হয়েছে? এত তাড়াতাড়ি আমাদেরকে যাওয়ার কথা বলা হলো কেন? আজকে ওই ছেলেটা আর একটা খুন করেছে। আমি বুঝতে পারছি না এই ছেলেটা কি করতে চাইছে। স্যার, এই জন্যই আমাদেরকে কল করেছেন। তুমি তো বুঝতেই পারছো সব কিছু। কি বলছো? আমি তো ভাবছিলাম ওই ঝামেলাটার সমাধান হয়ে গেছে, এখন আবার ওই ছেলেটা আরো একটা খুন করেছে। ছেলেটার খুন করা দেখতে আমার অনেক বেশি ভয় করে। কি করব, আমরা এমন একটা চাকরি করি, এসব আমাদের দেখতেই হবে। তাই এসব চিন্তা করে কোনো লাভ নেই। এখন কি তুমি বের হয়ে পড়বে? আমি অলরেডি বের হয়ে গেছি, কিছু দূর চলে এসেছি, পৌঁছে যাবো স্যারের অফিসে। হ্যাঁ, আমিও এইমাত্র বের হলাম। আমার কেন জানি মনে হচ্ছে এই ছেলেটাকে ধরা সম্ভব হবে না। কেন আমরা যে ওই ছেলেটার পেছনে পড়ে আছি, ওই ছেলেটা কি করতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না। আমি তাড়াতাড়ি চলে গেলাম পুলিশ কমিশনারের অফিসে, কারণ সেখানেই আমাদেরকে ডাকা হয়েছে। আমি বুঝতে পারলাম ওই ছেলেটার ব্যাপারেই আমাদেরকে ডাকা হয়েছে। ছেলেটা এইভাবে খুন করে বেড়াবে এটা কোনোদিনই ভাবতে পারিনি। একটা ছেলে কিভাবে এত খুন করতে পারে? সে এমনভাবে খুনগুলো করছে, তার ব্যাপারে কোনো কিছু জানাও যাচ্ছে না। যদি তার ব্যাপারে কোনো কিছু জানতে পারতাম তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু তার ব্যাপারে কোনো কিছুই জানা যাচ্ছে না। আমি যখন ভিতরে পৌঁছাবো তখন দেখতে পেলাম সামনে একজন হাবিলদার আমাদের জন্য অপেক্ষা করছে। আমি তখন তাকে বললাম, কি ব্যাপার স্যার, কি চলে এসেছেন? আরে কি বলছেন ম্যাডাম, স্যার তো অনেক আগে সকালে চলে এসেছেন, আপনাদের জন্য অপেক্ষা করছেন। আপনারা তাড়াতাড়ি যান, স্যার অনেক বেশি চিন্তায় আছেন, মনে হয় কোনো মারাত্মক বিষয়ে চলে এসেছে। বুঝতে পারলাম এখন আমাদেরকে কাজ করতে হবে, সেই জন্য আমি ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পর দেখতে পেলাম পুলিশ কমিশনার বেশ চিন্তায় আছেন। তাকে এরকম ভাবে চিন্তিত দেখে আমারও অনেক বেশি কষ্ট হলো। মানুষটা অনেক বেশি কষ্ট করে এই দেশের জন্য, কিন্তু তার এইরকম খারাপ অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগলো। ওই ছেলেটার ব্যাপারে কিছু জানতে পারছি না, ছেলেটা কেন এরকম করছে সেটা একটু বুঝতেও পারছি না। এর মধ্যে ইন্সপেক্টর আকাশ সেখানে পৌঁছালেন। স্যার তখন আমাদের দিকে তাকালেন, তার মুখের মধ্যে স্পষ্ট চিন্তার ছাপ। তিনি তখন আস্তে আস্তে বললেন, তোমরা নিশ্চয়ই দেখেছো ওই ছেলেটা কত ভয়ঙ্করভাবে একটা লোককে মেরে ফেললো। এরকম চলতে থাকলে আমাদের কি হবে? আমাদের পুলিশ ডিপার্টমেন্টের নাম খারাপ হয়ে যাবে। এই ছেলেটাকে কিছুতেই ধরতে পারছি না, কোথায় থাকে, কি করে। কি করব স্যার, এই ছেলেটার ব্যাপারে কোনো ইনফরমেশন পাচ্ছি না। ছেলেটা প্রতিদিন তার স্থান পরিবর্তন করে, আর তার সাথে কোনো লোক নেই। তার গ্যাংয়ের লোকজন কারা? আমরা একজনকেও ধরতে পারলাম না। একজনকে ধরেছিলাম, তো এই একজনের মৃত্যু হয়ে গেল। স্যার আমার মনে হয় এই ছেলের সাথে আরো বড় কেউ জড়িত আছে, না হলে এই ছেলেটা কিছুতেই একা এই কাজটা করতে পারতো না। না অঙ্কিতা, আকাশ, আমার সেটা মনে হয় না। কারণ ছেলেটা যদি তার গ্যাং নিয়ে কাজ করতো তাহলে এদের আর না হলে একজনকে আমরা ধরতে পারতাম, কিন্তু ছেলেটা মনে হয় একা এই সকল কাজ করে বেড়ায়। একা একটা ছেলে কিভাবে এই কাজটা করে বেড়ায় আমি বুঝতে পারছি না। তার গ্যাংয়ের একটা সদস্যকে পর্যন্ত আজ পর্যন্ত আমরা পুলিশের এত লোকজন মিলে ধরতে পারলাম না।
কিন্তু স্যার, এইভাবে আর কতদিন চলবে? এইভাবে চলতে থাকলে তো একে একে কয়েকজন লোককে মেরে ফেলবে। আপনি বুঝতে পারছেন? এই ছেলেটাকে যে করে হোক ধরতে হবে। ছেলেটার নাম পর্যন্ত জানি না, তার শত্রু, তার শুধু মার্কসটাই আমরা চিনি। এভাবে তোমার বসে থাকলে চলবে না অঙ্কিতা, আমাদেরকে ছেলেটা ইনফরমেশন জোগাড় করতেই হবে। তোমরা বেরিয়ে পড়ো, যে করেই হোক। ওই ছেলের সব ইনফরমেশন আমার চাই, না হলে ওই ছেলেটা আস্তে আস্তে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের নাম খারাপ করে দিবে। উপর মহল থেকে আমাকে বারবার শুধু নির্দেশনা দেওয়া হচ্ছে। ঠিক তখনই আরেকজন হাবিলদার আসে। হাবিলদার এসে একটা বক্স দিয়ে যায় পুলিশ কমিশনার আব্রাহাম খানের হাতে। এটা নাকি কে থানার বাইরে ফেলে দিয়েছিল। আব্রাহাম খান সেটা হাতে নিয়ে বুঝতে পারে এটা সেই ছেলের কাজ যে এতগুলো খুন করে বেড়াচ্ছে। আব্রাহাম তখন আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ, এটা কি হচ্ছে? ছেলেটা আবার একটা বক্স পাঠিয়েছে। না জানি এই বক্সের ভিতরে কার নাম আছে, কে পরবর্তী শিকার তার। স্যার, আমাদের উচিত তাড়াতাড়ি এই বক্সটা খুলে দেখা, না হলে পরবর্তী শিকারে খুঁজে এই ছেলেটা এতক্ষণে হয়তো পৌঁছে গেছে সেই লোকটার বাড়িতে। তখন সবাই মিলে বক্সটা খুলে, বক্সটা খোলার সাথে সাথেই তারা দেখতে পায় একটা ফটো। ফটোর নিচে আবার একটা চিরকুট দেখতে পাচ্ছে তারা। ফটোটা হাতে নিয়ে অবাক হয়ে যায়, কারণ ফটোটা হচ্ছে এই এলাকার মন্ত্রীর। আকাশ, এবার কি হবে? ছেলেটা তো এই এলাকার মন্ত্রী সাহেবের ফটো। ছেলেটা কি এবার মন্ত্রী সাহেবকে খুন করে ফেলবে? কথাটা শোনা মাত্র আকাশ আর অঙ্কিতা তাড়াতাড়ি করে চিরকুটটা খুলে সেখানে ছেলেটা লিখেছে, পুলিশ কমিশনার, আপনার সাহস থাকলে বাঁচিয়ে দেখান এই মন্ত্রীকে। মন্ত্রী আমার সাথে একটা বিশ্বাসঘাতকতা করেছিল, আমার সব কিছু শেষ করে দিয়েছে। এখন তার বাঁচার কোনো অধিকার নেই, তাকে আরও ভয়ঙ্করভাবে মারব। আপনারা হয়তো তামিমের মৃত্যু দেখে বুঝতে পেরেছেন আমি কতটা ভয়ঙ্কর, তাহলে পরবর্তী মৃত্যুটা আরও ভয়ঙ্কর হবে। আমার স্টাইলটাই আলাদা। আমার সাথে যে বেইমানি করবে তার একটাই ফলাফল, মৃত্যু, মৃত্যু, মৃত্যু। পুলিশ কমিশনার তখন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তিনি ধপাস করে চেয়ারে বসে যান। অঙ্কিতা তখন পুলিশ কমিশনার দিকে তাকিয়ে বলে, স্যার, এখন আমাদের উচিত তাড়াতাড়ি মন্ত্রী সাহেবের বাড়িতে যাওয়া, গিয়ে ওনাকে নিরাপত্তা দেওয়া দরকার, কারণ এই ছেলেটা হয়তো এতক্ষণে ওখানে পৌঁছে গেছে। পুলিশ অফিসার তখন তার সকল কর্মকর্তা নিয়ে পৌঁছে যায় মন্ত্রী সাহেবের বাসায়। কিন্তু আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। আমি জানতাম পুলিশ অফিসার তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে আসবে, সেই জন্য আমি আগে থেকে সব কিছুর ব্যবস্থা করে ফেলেছিলাম। আমি তখন পুলিশ অফিসার আসতেই সেখান থেকে বেরিয়ে আসলাম। আমি সেখানে একটা স্পিকার আগে থেকে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি তারা যখন আমার কণ্ঠ শুনবে তখন আমাকে ধরার জন্য দৌড়ে সেদিকে যাবে। কিন্তু আমি সেই স্পিকারের নিচে একটা ল্যান্ডমাইন স্থাপন করে রেখেছিলাম। ইন্সপেক্টর অঙ্কিতা, আকাশ আর সাথে আব্রাহাম খান নিজেও চলে এসেছেন মন্ত্রী সাহেবকে বাঁচানোর জন্য, কারণ তিনি এই এলাকার পুলিশ কমিশনার। যদি মন্ত্রী সাহেবের কিছু হয় তাহলে তার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, সেই জন্য তিনিও চলে এসেছেন। কিন্তু তিনি যখন সেখানে উপস্থিত হন তখন একটা সাউন্ড শুনতে পান। কী ব্যাপার কমিশনার, কী ভাবছো? তুমি এখানে আসলেই মন্ত্রী সাহেবকে বাঁচিয়ে ফেলবে? তুমি জেনে রাখো, এই আমি যাকে একবার টার্গেট করে ফেলি না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই পৃথিবীতে থাকে না তার বেঁচে থাকার কোনো অধিকার। তুমি পারলে বাঁচিয়ে দেখাও ওই মন্ত্রীকে। অঙ্কিতা, কোন দিক থেকে সাউন্ড আসছে? তুমি কি শুনতে পাচ্ছ? আমাদের সেই দিকে যাওয়া দরকার। আমার মনে হচ্ছে ও সেখানেই আছে। স্যার, এটা তো বাড়ির পেছন থেকে আসছে, আমরা কি বাড়ির পেছনে যাব? স্যার, আমাদের দাঁড়িয়ে থাকার সময় নেই, ছেলেটাকে ধরতে হবে। তাড়াতাড়ি চলুন, বাড়ির পেছনে যেতে হবে। যখন তারা দৌড়ে বাড়ির পেছনে যায়, এর ভেতর মন্ত্রী সাহেব সাউন্ডটা শুনে অনেক ভয় পেয়ে যান। তিনি দৌড়ে যান ড্রয়িং রুমে আসেন। ড্রয়িং রুমে আসতেই তিনি এদিক ওদিক দৌড়াতে শুরু করেন। অনেক জল তৃষ্ণা পায়, সেই জন্য তিনি জলের গ্লাসটা হাতে নেন। জলের গ্লাস হাতে নিয়ে যখনই তিনি জল খান তখন তার শরীরে কীরকম একটা অনুভূতি শুরু হয়। তিনি বুঝতে পারেন না কি হচ্ছে। তিনি চিৎকার করতে থাকেন। তখন তার গার্ডসরা সবাই এসে তাকে ধরে। এর ভেতরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন গার্ডরা চিৎকার করে পুলিশ কমিশনারকে ডাকতে থাকে। ওদিকে তারা যখন স্পিকারটা ধরতে যাবে তখনই কিছু একটা টিকটিক আওয়াজ পায়। তখন অঙ্কিতা বলে ওঠে, স্যার, আমার মনে হচ্ছে এখানে কেউ ল্যান্ডমাইন রেখে দিয়েছে। আমরা যদি এই স্পিকারে ধরি তাহলে এটা ফুটে যাবে।
আমাদের উচিত এইখান থেকে সরে যাওয়া, কারণ এটা ফুটলেই এই সাইডের সব কিছু শেষ হয়ে যাবে। তারা দৌড়ে সেখান থেকে চলে আসে। দৌড়ে যখন আসে মন্ত্রী সাহেবকে বাঁচানোর জন্য, তখন এসে দেখতে পায় মন্ত্রী সাহেব মাটিতে লুটিয়ে পড়েছেন। তখন তারা আশ্চর্য হয়ে যায়, এত তাড়াতাড়ি কিভাবে সবকিছু হলো, তারা কিছুই বুঝতে পারছে না। মন্ত্রী সাহেবের নাকে হাতে থাকে এখনো তার ভেতরে হালকা হালকা নড়াচড়া করছে। তখন তারা তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু হসপিটালে পৌঁছানোর পরে ডাক্তার তাকে বলে, আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ মন্ত্রী সাহেব মারা গেছেন। ওনাকে এত ভয়ঙ্কর বিষ দেওয়া হয়েছে যা 1 মিনিটের ভেতরে একজন মানুষকে শেষ করে দিতে পারে। ও শিট, এই ছেলেটা কি করতে চাইছে? একের পর এক খুন করে বেড়াচ্ছে। এখনো পর্যন্ত 11টা খুন করে ফেলেছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না এই এলাকার পুলিশ কমিশনার হওয়ার পরেও। স্যার, এখন আমরা কি করব? মন্ত্রী সাহেব খুন হয়ে গেছে, এটা পুরো গণমাধ্যমে ছড়িয়ে পড়বে। এরপর আমাদের নাম কোথায় যাবে বুঝতে পারছেন? আমরা এখানে উপস্থিত থাকা সত্ত্বেও মন্ত্রী সাহেবকে বাঁচাতে পারলাম না। কিভাবে ছেলেটাকে আমরা ধরবো? আমরা এভাবে সারা জীবন খুঁজলেও ধরতে পারবো না, কারণ সে খুবই চালাক এবং গোপনে খুন করে বেড়াচ্ছে। ওর এই খুনিকে আমাদের ধরতে হলে আমাদেরকেও তার মতো চালাকি করতে হবে, কারণ চালাকি না করলে তাকে ধরা অসম্ভব হয়ে যাবে। জি স্যার, আমরাও ঠিক তাই মনে হচ্ছে, কারণ এই ছেলেটা ধরা এতটা সহজ নয়। আমরা যতটা মনে করেছি, এত 11টা খুন করে ফেলেছে, কিন্তু একটা প্রমাণ দেখা যায়নি, একটা চিহ্ন পর্যন্ত নেই। ছেলেটাকে কিভাবে ধরবো আমরা? পুলিশ কমিশনার আব্রাহাম খান কিছুই বলছেন না। তিনি তখন থানায় ফিরে গেলেন। যাওয়ার পর তার সামনে গণমাধ্যমের লোকজন এসে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে, কিন্তু তিনি কি উত্তর দেবেন? ছেলেটা একটাও প্রমাণ রেখে যায়নি যে একটা চিহ্ন দেখিয়ে বলবেন যে এই লোকটা খুন করেছে। কোনো সন্দেহ করতে পারছেন না। তখন তার পুলিশ ডিপার্টমেন্টের যত কর্মকর্তা, ইন্সপেক্টর আছে সবাইকে তিনি ডেকে পাঠান। এলাকার যত পুলিশ অফিসার আছে সবাইকে নিয়ে তিনি মিটিংয়ে বসেন। মিটিং বসার পর তিনি একের পর এক প্ল্যান বলতে থাকেন, কিন্তু এর মধ্যেই হঠাৎ করে আরেকটা বক্স তার ওখানে আসে। বক্সটা আসার পরে আকাশ ভয়ে কাঁপতে শুরু করে, কারণ সে 11টা খুন দেখেছে। এই ছেলেটা কত ভয়ঙ্করভাবে একের পর এক খুন করে বেড়াচ্ছে। আকাশ তখন বক্সটা খুলতে ভয় পাচ্ছিল। তখন আব্রাহাম খান নিজেই বক্সটা খুললেন। বক্সটা খোলার পর তিনি দেখতে পেলেন তার পাশের থানার ওসির ফটোটা এখানে আছে। ওসি রিফাত তখন সেখানে উপস্থিত ছিল। সে এটা দেখে প্রায় কান্না করে দেয়। পুলিশ কমিশনারের দিকে তাকিয়ে বলে, স্যার, এটার ভিতরে তো আমার ফটো। আমাকে তার মানে কেউ মেরে ফেলবে। কি লিখেছে বলুন স্যার? আমার তো ভাই হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। আমার এখন কি হবে স্যার? রিফাত, কি বলছো? তুমি একজন পুলিশ অফিসার, তুমি যদি এভাবে ভয় পেয়ে যাও তাহলে সাধারণ মানুষ কি বলবে? তোমাকে সাবধানে থাকতে হবে। ওই ছেলেটা তোমাকে খুন করতে চাইবে, তুমি খুব সাবধানে থাকবে, কারণ তোমাকে ও খুন করতে চাইছে, আর ও যে করেই হোক তোমার লাশ দেখতে চাইবে, তাই তুমি সাবধানে থাকবে। তখন সেই পুলিশ কমিশনার কান্না করতে করতে ভয়ে সেই হলরুম থেকেই বের হতে চাচ্ছিল না। কিন্তু মিটিং শেষ হয়ে গেছে, তখন সবাইকেই ফিরে যেতে হবে তার থানায়। তখন সেই পুলিশ অফিসার গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠার পর কিছু জায়গায় যেতেই তিনি বুঝতে পারেন তার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। তিনি অনেকক্ষণ ধরে ব্রেকের উপর চাপ দিচ্ছেন, কিন্তু কিছুতে গাড়িটা তিনি থামাতে পারছেন না। হঠাৎ করে তিনি জোরে একটা চাপ দেন আর গাড়িটায় ব্লাস্ট হয়ে ফুটে যায়। সেই পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। আব্রাহাম খান তখন সবেমাত্র মিটিং শেষ করে এসে নিজের অফিসে বসে আছেন। তখনই তিনি শুনতে পেলেন যে তার পুলিশ অফিসার ওসি রিফাতের গাড়িতে বোম ব্লাস্ট হয়েছে, সে মারা গেছে। তখন তিনি রাগে চিৎকার করে বলেন, এই ছেলে, তোর যদি সাহস থাকে তাহলে আমার চোখের সামনে আয়। আমার চোখের সামনে এসে একটা খুন করে দেখা। যদি পারিস একটা খুন করে দেখা। আমি তোকে ধরতে না পারলে আমার নাম আব্রাহাম নয়। তখনই তার মোবাইলে একটা ফোন আসে। তিনি ফোনটা দেখে অবাক হয়ে যায়, কারণ এটা একটা প্রাইভেট নাম্বার। তিনি তখন ফোনটা ধরতেই ওপাশ থেকে একটা ছেলে বলে ওঠে, কমিশনার সাহেব, আপনি চাইছিলেন না আপনার চোখের সামনে একটা খুন করতে? তাহলে আপনাকে বলছি, পরবর্তী খুনটা আমি আপনার চোখের সামনেই করব। আপনি পারলে আটকে দেখান। পরবর্তীতে শিকার হচ্ছে এই এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী আরিফ মির্জা। এই ছেলে, তোমার সাহস কত বড়?
তুমি বলতে পারছো কি করতে চাইছো? তুমি আরিফ মির্জাকে খুন করতে চাইছো, তুমি এই এলাকার মন্ত্রীকে খুন করেছো, এরপর একের পরে খুন করেই যাচ্ছ, তোমার থামার কোনো নামই নেই। তুমি কি চাইছো সেটা ক্লিয়ারলি আমাকে বলো। আমি কিছুই চাই না, আমি শুধু চাই ওদের লাশ দেখতে। ওদের রক্ত যতদিন না দেখছি ততদিন আমার শান্তি নেই। ওরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর আমার সাথে বিশ্বাসঘাতকতা করার একটাই শাস্তি, মৃত্যু মৃত্যু মৃত্যু। বলেই ফোনটা কেটে দেয়। আব্রাহাম তখন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তিনি তখন আবার তার পুলিশ কর্মকর্তা সবাইকে ডেকে পাঠান। তিনি তখন প্রায় 100 পুলিশ কর্মকর্তা নিয়ে আরিফ মির্জার বাড়িটা ঘেরাও করে বসে থাকেন। কিন্তু ততক্ষণে ছেলেটা অন্য জায়গায় পৌঁছে যায়। সে আরেকজনকে খুন করবে। সে জানে আরিফ মির্জার কথা যখন সে বলেছে তখন সবাই আরিফ মির্জার বাড়িটাকে ঘেরাও করে রাখবে, তখন অন্য কারোর ওপর নজর দেবে না কেউ। আরিফ মির্জার ম্যানেজার মিস্টার রহমান চৌধুরী তখন বাইরে দাঁড়িয়ে পুলিশ কমিশনারের সাথে কথা বলছিলেন। ওইদিকে গাছের ওপর থেকে স্নাইপার রাইফেল তাক করে বসে আছে ছেলেটা। যখনই রহমান চৌধুরী একটু নড়াচড়া করেন তখনই মিন্টু মানে ওই ছেলেটা গুলি করে ফেলে। আব্রাহাম তখন কিছুই বুঝতে পারেন না তার হাতের সামনে দাঁড়িয়ে থাকা রহমান চৌধুরী খুন হয়ে গেছেন। তিনি তখন গাছের দিকে তাকালেন। সেই ছেলেটা মুখে একটা কালো মাস্ক। তিনি তখন তার পুলিশ কর্মকর্তা সবাইকে নির্দেশ দিলেন গুলি করার, কিন্তু সবাই গুলি করেছে। মুহূর্তের মধ্যে ছেলেটা কোথায় পালিয়ে গেল তিনি কিছুই বুঝতে পারছিলেন না। চারিদিকে কেমন একটা ধোঁয়া উঠতে লাগলো। তখনই তার ফোনে একটা কল আসলো। পুলিশ কমিশনার সাহেব, আপনি তো বাঁচতে পারলেন না। আপনি বলেছিলেন আপনার চোখের সামনে খুন করতে, কিন্তু আমি আপনার একদম মাত্র 3 ফুট দূরে দাঁড়িয়ে থাকা লোককে মেরে ফেললাম, কিন্তু আপনি কিছুই করতে পারলেন না। বলেছিলাম না, আমি যাকে একবার টার্গেট নিই তার মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই, তার একটাই শাস্তি হবে, মৃত্যু। তোমার এই ধ্বংসলীলা কোন দিন বন্ধ হবে সেটা কি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলবে? তোমার কি দরকার আমাদেরকে বলো, আমরা সরকারের সাথে কথা বলবো, তোমার সব কিছু আমরা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু কেন এরকম করছো আমাদেরকে একটু বলো। আমার টার্গেটে মোট 25 জন লোক আছে। যতক্ষণ পর্যন্ত ওই 25 জন লোককে আমি খুন না করেছি ততক্ষণ পর্যন্ত আমার কোনো শান্তি নেই। ওদেরকে আমি একে একে শেষ করে দিব। কেন? এই 25 জন তোমার সাথে কি করেছে? আর 25 জন মানুষ মিলে তুমি একজনের সাথে কি করলো আমাকে বলো, আমি তাদের শাস্তি দিব। কিন্তু এভাবে খুন করে নিজে কেন অপরাধী হচ্ছ? শাস্তি? গিয়েছিলাম শাস্তি দেওয়ার জন্য তাদেরকে। বারবার আপনাদের ওই অফিসারদের পায়ে ধরেছিলাম, কান্না করেছিলাম, 10 দিন দাঁড়িয়েছিলাম মন্ত্রী সাহেবের বাসার সামনে। এরপর তার সাথে যখন দেখা করলাম সে আমাকে লাথি দিয়ে বের করে দিয়েছিল। এরপর তার ওই ম্যানেজার আমাকে লোক নিয়ে মেরেছিল। তাহলে কিসের শাস্তির ভরসা করব? আমি যদি এসব না করি তাহলে আপনি হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ওদের পিছনে ঘুরবেন, এরপর ওদেরকে ছেড়ে দেবেন, আমি জানি। তাই আমি যতক্ষণ না পর্যন্ত এই 25 জন লোককে খুন করছি ততক্ষণ পর্যন্ত কেউ আমাকে ধরতে পারবে না। তাহলে অপরাধ কি তারা তোমার সাথে কি করেছিল? সেটা আপনাকে কেন বলবো? আমি যখন সিদ্ধান্ত নিয়েছি শাস্তি দিব মানে শাস্তি দিবই। যখন আমি শেষ খুন করব তখন সব কিছু বলবো। 24টা খুন আগে করে ফেলি। কমিশনার একের পর কথা বলে ব্যস্ত রাখতে চেয়েছিলেন মিন্টুকে। ওদিকে অঙ্কিতা আকাশ মিন্টুর লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। তখন মিন্টু হাসতে হাসতে বলে, কমিশনার নিজেকে অনেক চালাক মনে করে তাই না? আমার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছো আমাকে কথায় ব্যস্ত রেখে, কিন্তু তুমি মনে রেখো তোমার থেকে অনেক চালাক আমি। যদি আমি চালাক না হতাম তাহলে তোমরা এতদিন আমাকে ধরে ফেলতে, কিন্তু আমার লোকেশন ট্র্যাক করে কোনো লাভ নেই, কারণ আমি এই লোকেশনের জীবনেও 2 দিন অবস্থান করি না। কমিশনার তখন ফোনটা রেখে দেয়। সে বুঝতে পারে মিন্টু কতটা চালাক ছেলে, সে কিছুতেই ধরা দেবে না। ওইদিকে কমিশনারের ফোনটা রেখে আমি হাসতে শুরু করি, কারণ আমার জীবনে একটাই লক্ষ্য হয়ে গেছে, ওই 25 জনকে খুন করা। ওরা 25 জন মিলে আমাদের পুরো এলাকাটা ধ্বংস করে দিয়েছিল। আমাদের 10টা পরিবার সবাইকে একদম রাস্তায় বসিয়ে দিয়েছিল। কী অপরাধ করেছিলাম আমরা যে আমাদেরকে এই শাস্তি পেতে হলো? আমি তো বারবার গিয়েছিলাম তাদের কাছে, কিন্তু তারা আমাদেরকে এমন অবস্থায় এনে দাঁড় করিয়েছে যে আমরা এখন রাস্তার ফকির। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমাদের সব কিছু তারা ফিরিয়ে দেবে,
কিন্তু তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে সব কিছু কেড়ে নিয়েছিল। আমি থামিনি, পুরো 24 জনকে খুন করেছি, একের পর এক, কিন্তু শেষে একজন বাকি। এই একজনকে খুন করতে পারলে আমার হাত পা কাঁপতে শুরু করবে, কারণ সে হচ্ছে আমার ভালোবাসার মানুষের বাবা। আপনারা হয়তো বুঝতে পারছেন না যে আমার ভালোবাসার মানুষকে। আমার ভালোবাসার মানুষ হচ্ছে সেই পুলিশ ইন্সপেক্টর অঙ্কিতা। সে হয়তো জানে না তার বাবা কত বড় একটা অপরাধী, কিন্তু আমি জানি তার বাবার কর্মকাণ্ড। আমাকে যে করে হোক তার সামনে যেতে হবে। হয়তো আমার ভালোবাসাটাকে হারিয়ে ফেলতে হবে, কিন্তু 10টা পরিবারের মুখে একটু হলেও হাসি ফোটাতে পারবো, তাদের প্রতিশোধের আগুনটা একটু হলেও নিভাতে পারবো। সেই জন্য আমি আমার ভালোবাসা ভুলে পুলিশ অফিসের কাছে কল করলাম। তাদের থানার সামনে একটা বক্স রেখে দিলাম। আব্রাহাম যখন বক্সটা পেল তখন সে বক্সটা খুলতে শুরু করলেন। অঙ্কিতা আর আকাশ তখন তার পাশে দাঁড়িয়ে আছে। যখন বক্সটা খোলার পর অঙ্কিতা তার বাবার ফটো দেখলো তখন সে চিৎকার করে কান্না করে উঠল। তখন আব্রাহাম খান বললেন, এটা কি হচ্ছে অঙ্কিতা? এখানে তো তোমার বাবার ফটো দেখতে পাচ্ছি। তোমার বাবা এই ছেলেটার সাথে কি করলো? ছেলেটা বলেছে তার সাথে যে লোকগুলো শত্রুতা করেছে তাকেই সে মারছে। তোমার বাবা আবার এই ছেলেটার সাথে কি শত্রুতা করলো? আমি জানি না স্যার, আমার সব কিছু শেষ হয়ে যাবে। আমার বাবাকে ছাড়া বাঁচবো না। আপনারা প্লিজ আমাকে, আমার বাবাকে বাঁচান। আমার বাবার কিছু হয়ে গেলে আমার কি হবে? তুমি কোনো চিন্তা করো না অঙ্কিতা, আমরা দেখছি তোমার বাবাকে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব, কিন্তু তুমি তো জানো আমরা যতই নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি ততই ছেলেটার ভয়ঙ্করভাবে খুন করেছে। ঠিক তখনই সেই ফোনে আবার কল আসে। আব্রাহাম খান কলটা দেখে চিনতে পেরে যায় এটা সেই প্রাইভেট নাম্বার যে কল করেছে। তখন আব্রাহাম খান কল ধরেই বলে, তুমি শেষ মুহূর্তে এসে এটা কি করতে চাইছো? তোমার তো 25টা খুন করার কথা, তুমি 24টা খুন করে ফেলেছো। এখন লাস্ট একটা খুন এসে এমন একজন মানুষকে করতে যাচ্ছ। তুমি আমার পুলিশ ইন্সপেক্টর অঙ্কিতার বাবাকে খুন কেন করতে যাচ্ছ? আমিও সেটার জন্যই কল করেছি, কারণ এই খুনের ব্যাপারে অনেক কিছু জানার আছে আপনাদের জন্য। কথাটা শেষ না হতেই অঙ্কিতা পাশ থেকে চিৎকার করে বলে উঠল, আচ্ছা আপনি কে, আর আপনি কেন আমার বাবাকে খুন করতে চাচ্ছেন? আমাকে একটু ক্লিয়ারলি বলুন। আমার বাবা আপনার কি ক্ষতি করেছে? সব বলবো অঙ্কিতা, তুমি কোনো চিন্তা করো না। তুমি আমাকে দেখলেই চিনতে পেরে যাবে, কোনো টেনশন নেই। তোমাদের সবাইকে বলার জন্যই আমি আজকে কল করেছি। আমার শেষ খুনটা আমি সবাইকে জানিয়েই করতে চাই। আমি কেন এতদিন খুন করেছি সবগুলো আজকে তোমাদেরকে বলবো। তখন সবাই অবাক হয়ে যায় তার কথা শুনে। সে এটা কি বোঝাতে চাইছে? কেউ কিছু বলছে না। তখন মিন্টু আবার বলে ওঠে, আজকে বিকালে আমার একটা গাড়ি যাবে আপনাদের থানার সামনে। তখন যারা যারা সব বিষয় জানতে চান তারা গাড়িতে উঠে চলে আসবেন। সবাইকে আমি জানিয়ে দেবো বিষয়গুলো, কেন আমি খুন করেছি, কাকে খুন করেছি, আর কীভাবে খুন করেছি সব বলবো। বলে মিন্টু ফোনটা রেখে দেয়। এটা দেখে আকাশ পাশ থেকে বলে ওঠে, স্যার, আমরা ওর কথা মতো ওর গাড়িতে করে চলে যাব। এরপর ও যদি আমাদের সবাইকে খুন করে দেয় তাহলে কি হবে? ওর উপর কোনো ভরসা নেই। আমাদের উচিত ওখানে না যাওয়া। আমার সেটা মনে হয় না আকাশ, কারণ ছেলেটাকে যতদূর আমি বুঝেছি সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। কোনো একটা বিষয়ের উপর সে খুবই কষ্ট পেয়েছে, সেই জন্য এই মানুষগুলোর উপর তার ঘৃণা জমে গেছে। তাদের কাছ থেকেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। তাই আশা করা যায় আমাদের কোনো ক্ষতি করবে না। তাই আমরা নিশ্চিন্তে যেতে পারি, কারণ আমাদের এই বিষয় সম্পর্কে জানা দরকার সে কেন এতগুলো খুন করলো। কিন্তু স্যার, আমার বাবার কি হবে? ও আমার বাবাকে খুন করবে। আমি তো কিছুতেই বুঝতে পারছি না। আমার বাবা একজন স্বনামধন্য ব্যবসায়ী, কোনোদিন কারো ক্ষতি করেছেন বলে আমার জানা নেই, কিন্তু ও কেন আমার বাবাকে খুন করতে যাচ্ছে? আমিও সেটা বুঝতে পারছি না অঙ্কিতা। রফিক সাহেব তো অনেক ভালো একজন মানুষ, আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেন, কিন্তু আমরা যদি তার সাথে না যাই তাহলে কিভাবে জানবো সে কেন খুন করছে? এর জন্যই আমাদের বিকেলে ওর গাড়িতে করে যেতে হবে। ও যা জানতে চায় সেটা আমাদের জানতে হবে। আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম আজকে যেই করেই হোক অঙ্কিতাকে সব কিছু জানিয়ে দিতে হবে। এরপর ও যদি বিশ্বাস করে তাহলে তো ভালো, আর বিশ্বাস না করলেও আমার কোনো কিছু করার নেই, কারণ আমি ওর বাবাকে শাস্তি দিব। সেটা আমি 1 বছর আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।
এখন আর তার বাবাকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এরপর আমি নিজেই পুলিশের কাছে ধরা দিব। আমি তখন একটা গাড়ি রেডি করলাম। গাড়ির মধ্যে আমি একটা স্পিকার সেট করে দিলাম, যাতে আমি কোনো কথা বললে সেটা তারা গাড়ির ভেতরে বসে ভালো করে শুনতে পায় আর তাদের কথাগুলো আমি শুনতে পাই। এরপর গাড়ির মধ্যে একটা ক্যামেরা ফিট করে দিলাম এবং গাড়িটা কোথায় যাচ্ছে সব কিছু লোকেশনের জন্য আমি কম্পিউটার নিয়ে বসে পড়লাম, কারণ আমি তাদের সাথে যাব না। এখন আমাকে একটা খুন করতে হবে। এরপর গাড়িটাকে পাঠিয়ে দিলাম থানার কাছে। ড্রাইভারকে আমি আগে থেকেই বলে দিয়েছিলাম এটা যে এতে তার মৃত্যু হতে পারে, কিন্তু সে রাজি ছিল, কারণ তাকে আমি অনেক টাকা দিয়েছি যা তার সারা জীবনের ইনকামও হবে না। বিকেলে অঙ্কিতা, আকাশ আর আব্রাহাম খান রেডি হয়ে গেল। তারা যাবে মিন্টুর বিষয় জানতে। তারা ঠিক সময় মতো থানার বাইরে একটি গাড়ি দেখতে পেল। তাড়াতাড়িতে উঠে বসলো। গাড়িতে উঠতেই কোথা থেকে যেন একটা শব্দ ভেসে আসলো। আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করব না, কারণ আপনারা আমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেননি। আমি সেই মানুষগুলোকে খুন করেছি যারা আমার সাথে বেইমানি করেছে। তাই আপনারা নিশ্চিন্তে এই গাড়িতে করে যেতে পারেন, ভয় পাবেন না। তখন তারা একে অপরের দিকে তাকায়, কিন্তু কোথা থেকে সাউন্ড আসছে তারা বুঝতে পারে না। তখন তারা দেখে তাদের সিটের নিচ থেকে কথা ভেসে আসছে। তার মানে সেখানে কেউ স্পিকার লাগিয়ে রেখেছে। এরপর ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। তাদেরকে নিয়ে যায় একটা এলাকায় যেখানে অনেক বড় একটা ফ্যাক্টরি আছে। অঙ্কিতা তখন জায়গাটা দেখেই চিনতে পেরে যায়। তখন সে আব্রাহাম খানের দিকে তাকিয়ে বলে, স্যার, এটা তো সেই জায়গা যেখানে আমি আমার ছোটবেলায় থাকতাম। এখানেই আমাদের বাসা ছিল। এরপর আমরা এই জায়গা ছেড়ে চলে যাই। আমি বিদেশে চলে গিয়েছিলাম। বিদেশ থেকে এসে আমি পুলিশে জয়েন করি, কিন্তু এই জায়গায় কেন আমাকে নিয়ে আসা হয়েছে? রহস্যের জট খুলতে যাচ্ছি, এটা তুমি বুঝতেই পারছো অঙ্কিতা। তোমার অতীতের সাথে এটার কোনো না কোনো সম্পর্ক আছে। নিশ্চয়ই এই জন্যই তোমার বাবাকে খুন করতে চাচ্ছি। কিন্তু কি সম্পর্ক স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই জায়গায় তো এখন আর কোনো মানুষ থাকে না। এখানে অনেক বড় একটা ফ্যাক্টরি হয়েছে। কোটি কোটি টাকার ব্যবসা এখন এখানে চলে। এই জায়গার যত মানুষ থাকতো সবাই তো তাদের জায়গা বিক্রি করে চলে গিয়েছে। তখনই সেই শব্দটা আবার ভেসে ওঠে। না অঙ্কিতা, এই জায়গার কোনো মানুষ তার জায়গা বিক্রি করে দিয়ে যায়নি। সবাই নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে। আমি আপনার কথায় কিছুই বুঝতে পারছি না। বাবা বলল এই জায়গায় যত পরিবার থাকতো সবাই তাদের জায়গা বিক্রি করে দিয়েছে এই কোম্পানির মালিকদের কাছে। এই কোম্পানির মালিক নাকি অনেকজন। এই কোম্পানির মালিকরা মিলে এই জায়গাটা কিনে এখানে ব্যবসা করতে শুরু করেছে। এটার জন্যই তো আমার এত প্রতিশোধের আগুন ভিতরে জ্বলে উঠছে। এই জায়গাটার জন্যই কত মানুষ নিজেদের প্রাণ হারিয়েছে, সেটা তুমি জানো না। আর এর জন্য তোমার বাবা সবচেয়ে বড় দায়ী। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে সবকিছু খুলে বলুন। আমি জানতে চাই এখানে কি হয়েছে। অঙ্কিতা, আমি যে কথাটা বলবো এখন সেটা শোনার পর তুমি হয়তো ঠিক থাকতে পারবে না, কিন্তু তোমার এখন শোনা দরকার, কারণ একটু পরেই তোমার বাবার লাশ তুমি চোখের সামনে দেখতে পাবে। তখন তুমি সেটা সহ্য করতে পারবে না। হয়তো আমাকে তুমি ভুল বুঝবে। আমি হচ্ছি মিন্টু। এটা শোনার পর অঙ্কিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কারণ মিন্টু আর অঙ্কিতা একসাথে পড়াশোনা করেছে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত। এইচএসসি এক্সামের পর অঙ্কিতার বাবা অঙ্কিতাকে বিদেশে পাঠিয়ে দেয় তার খালার কাছে। এরপর অঙ্কিতা 1 বছর 2 মাস সেখানে থাকে। যখন ফিরে আসে তখন দেখতে পাই এখানে আর কিছুই বাকি নেই। সবাই নিজেদের জায়গা বিক্রি করে দিয়ে চলে গেছে। আর মিন্টুকে অনেক খুঁজেছে অঙ্কিতা, কিন্তু মিন্টুকে খুঁজে পায়নি সে। অঙ্কিতা আর মিন্টু একে অপরকে ভালোবাসতো, কিন্তু কোনোদিন সেটা কাউকে বলতে পারেনি। এরপর অঙ্কিতা চিৎকার করে বলে ওঠে, ভিন্টু, তুমি এসব কি করছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। তুমি কত ভালো ছেলে ছিলে, ঠিকমতো কথাই বলতে পারতে না, আর তুমি এরকম খারাপ কাজ করে বেড়াচ্ছ কেন? অঙ্কিতা, আমি তোমাকে সব কিছু বলার জন্যে আজ এখানে নিয়ে এসেছি। আজ আমি তোমাকে সব কিছু খুলে বলবো। এই গাড়িটা যেখানে গিয়ে থামবে তখন আপনারা বুঝতে পারবেন এখানে কি হয়েছে। তখন গাড়িটা আস্তে আস্তে যেতে শুরু করলো। গাড়িটা যেতে যেতেই একটা কবরস্থানে নিয়ে গেল। জায়গাটা অনেক ভয়ঙ্কর, চারিদিকে অনেক বন জঙ্গল, মাঝখানে কয়েকটা কবর। মিন্টু তখন সবাইকে গাড়ি থেকে নামতে বলল। গাড়ি থেকে সবাই নামলো। কবরের পাশে যেতেই মিন্টু বলে উঠল, অঙ্কিতা, এই কবরগুলো দেখতে পাচ্ছ?
এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশীদের কবর। আমরা সেখানে 40টা পরিবার ছিলাম। তুমি তো জানো তোমার বাবা ছিলেন আমাদের এই 40 পরিবারের মধ্যে সবচেয়ে ধনী। তোমার বাবা তোমাকে বিদেশে পাঠানোর পর 1 বছরের মধ্যে কয়েকটা কোম্পানির সাথে লেনদেন করতে শুরু করেন। এই জায়গাটা ছিল খুবই উপযোগী একটা ফ্যাক্টরি বানানোর জন্য। এত ভালো জায়গা আর কোনো জায়গায় পাওয়া যেত না। সেই জন্য তিনি কোম্পানিগুলোর সাথে কথা বলেন। তখন কোম্পানিগুলো এই জায়গাগুলো কিনে নিতে চায়। তখন আমাদের মধ্যে থেকে অনেক পরিবার নিজেদের জায়গায় বিক্রি করে দিয়ে চলে যেতে চায়, কিন্তু আমার বাবা সহ আমাদের কিছু আপনজন এই জায়গাটা বিক্রি করতে চায়নি। কারণ এখানে তাদের বাপ দাদা সবাই এখানে বড় হয়ে গেছেন। তারা চায় না তাদের ঐতিহ্যকে নষ্ট করে দিতে। সেই জন্য তারা বিরোধিতা করতে শুরু করে। এমনই একদিনের কথা, সকাল সকাল খুব বৃষ্টি হচ্ছিল। তখন আমার বাবা আরও কিছু লোকজন মিলে তোমার বাবার কাছে যায়। তোমার বাবা তখন নিজের রুমে বসে নিউজ পেপার পড়ছিলেন। তোমার বাবা রফিক সাহেবের সামনে গিয়ে বলেন, ভাই সাহেব, আপনি এটা কি করেছেন? আপনি নাকি কোম্পানিদের সাথে কথা বলেছেন, এই জায়গাটা নাকি বিক্রি করে দিবেন। আমরা তো এই জায়গাটা বিক্রি করতে চাই না। আমাদের পূর্বপুরুষ এখান থেকে বড় হয়ে গেছেন, আমরাও এখানে বড় হয়েছি। আপনি তো এই জায়গায় বড় হয়েছেন, তাহলে কেন এই জায়গাটা বিক্রি করে দিতে চাচ্ছেন? দেখো, এই জায়গাটার মতো ভালো জায়গা শহরে আর কোথাও নেই। সেই জন্য কোম্পানিগুলো এই জায়গাটা কিনে নিতে চাচ্ছে। তোমরা শুধু শুধু ঝামেলা করো না, জায়গাটা বিক্রি করে দাও, তোমাদেরকে মূল্য দেওয়া হবে। না ভাই সাহেব, আমরা এই জায়গাটা বিক্রি করতে চাই না। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা এইখানে থাকব। আপনি প্লিজ ঝামেলা করবেন না, আপনি ওই কোম্পানিগুলোকে না করে দিন। আমরা জায়গা বিক্রি করব না। এখানে তো কারো ঝামেলা ছিল না, তোমরা হঠাৎ করে কোথা থেকে আসলে? এই জায়গাটা আমি কথা বলে ফেলেছি, তারা কিনে নিতে চাচ্ছে জায়গাটা। এই জায়গাটা বিক্রি করে তোমরা অন্য কোনো ভালো জায়গা থাকতে পারবে, তাই এই জায়গাটা ছেড়ে দাও। আমরা মরে গেলেও ওই জায়গাটা বিক্রি করব না। আমরা আমাদের জায়গা ছেড়ে দিব না। ওদের সাথে কথা বলে দেখুন। আমরা এই জায়গাটা যখন বিক্রি করব না, বলে দিয়েছি যখন, এখন বিক্রি করবই না। দেখো, তোমরা শুধু শুধু ঝামেলা করছো। তোমরা জানো না এটা অনেক বড় একটা কোম্পানি। এই কোম্পানির সাথে অনেক এমপি মন্ত্রী জড়িয়ে আছে। তোমরা যদি শুধু শুধু ঝামেলা করতে চাও তাহলে নিজেদের জীবন নষ্ট করবে। তাই ঝামেলা না করে এই জায়গাটা বিক্রি করে দাও। আমিও নিজের জায়গা বিক্রি করে দিচ্ছি, এখান থেকে চলে যাব আমি। তখন বাবা কোনো কথা বললেন না, তার সহযোগীদেরকে নিয়ে সেখান থেকে চলে আসলেন। ওদিকে তোমার বাবা কোম্পানিগুলোর সাথে কথা বলল যাতে জায়গাটা দিতে পারে। জায়গাটা দিতে পারলে তোমার বাবাকে একটা শেয়ার দেওয়া হবে এই কোম্পানির। বাবা তখন নিজের রুমে চলে আসলো, এসে বসে চিন্তা করতে থাকলো কীভাবে কি করবে, কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠছিল না। তখন আমার এক চাচা, তুমি হয়তো রিয়াদ ভাইয়াকে চিনো, আমাদের বড় ভাইয়া ছিলেন, তার বাবা আব্বুর কাছে আসলেন। আমি তখন পাশের রুমে বসে তোমার ফটোটা নিয়ে দেখছিলাম, কারণ তোমাকে আমি ভুলতে পারছিলাম না। তোমাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছিলাম, সেটা তুমি আমার কাছে থাকতে আমি বুঝতে পারিনি। সেই জন্য আমি তোমার ফটোটা নিয়ে সব সময় ঘুরে বেড়াতাম, পকেটে তোমার ফটো রাখতাম। তখন হঠাৎ করে বাবা আর চাচার কথা শুনতে পেলাম। তখন রিয়াদ ভাইয়ার বাবা বললেন, রাজীব ভাই, আমরা কেন এখন ঝামেলা করব বলেন? আমাদের তো উপযুক্ত মূল্য দিয়ে দিচ্ছে, আর ওরা সত্যি বলেছে এই কাজের সাথে অনেক এমপি মন্ত্রী পুলিশ অফিসার জড়িয়ে আছে। আমরা যদি এখন শুধু শুধু ঝামেলা করতে যাই তাহলে আমাদেরকে মেরে ফেলতে পারে। কিন্তু তুমি যে এই কথাটা বলছো, তারা যে আমাদেরকে উপযুক্ত মূল্য দেবে এটার গ্যারান্টি আছে? ওরা যখন এই জায়গাটা আমাদের থেকে জোর করে নিতে যাচ্ছে, তখন যে ওরা আমাদেরকে উপযুক্ত মূল্য দেবে এটার কি গ্যারান্টি আছে? আর যদি সত্যি কোনো বড় কোম্পানি জড়িয়ে থাকে তাহলে ওরা আমাদেরকে কোনো মূল্য দেবে না। কিন্তু এভাবে তোমাদের সাথে ঝামেলা করলে ওরা আমাদেরকে মেরে ফেলতে পারে। এখন আমরা কি করব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। আমাদেরকে যে করেই হোক কিছু একটা করতে হবে। আপনি আমাদেরকে বুদ্ধি দিন, আপনি আমাদের গুরুজন। আমাদেরকে আগে রফিক সাহেবকে বোঝাতে হবে, কারণ রফিক সাহেব এসবের মধ্যে আছেন, উনি সব ব্যবস্থা করছেন। এই জায়গাটার সন্ধান উনি দিয়েছেন, এটা খুব আমি ভালো করেই বুঝতে পারছি। কিন্তু উনিকে কিভাবে বোঝাবো? উনি হয়তো কোম্পানির থেকে টাকা নিয়ে বিক্রি হয়ে গেছেন কোম্পানিগুলোর কাছে। তখন তারা সবাই চিন্তা করতে থাকেন
কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠছিল না। 1 মাসের ভিতরে কোম্পানিগুলো চাপ দিতে থাকে এই জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য। তখন বাবা আর সবাই মিলে অনেক প্রতিবাদ করেন, কিন্তু কিছুতেই পেরে ওঠেন না। কারণ তখন মন্ত্রী সাহেব এসেও বলেন যে আমাদেরকে উপযুক্ত মূল্য দেওয়া হবে। আমরা তখন রাজি হয়ে জায়গাটা বিক্রি করে দেওয়ার জন্য। তখন আমরা যখন জায়গাটা তাদেরকে লিখে দিই, তারা আমাদেরকে বলে 1 সপ্তাহ পর আমাদের টাকা পাঠিয়ে দেওয়া হবে, সবার টাকা একসাথে দেওয়া হবে। আমরা তখন রাজি হয়ে যাই, কিন্তু 1 সপ্তাহ পর এসে আমাদের ঘরবাড়ি ভাঙতে শুরু করে। তারা আমাদেরকে কাগজ দেখায় যে তারা টাকা দিয়ে দিয়েছে, এই জায়গার মালিক এখন তারা। তখন আমরা সবাই বুঝতে পারি তারা আমাদের সাথে বেইমানি করেছে। তখন সবাই নিজের সম্বল হারিয়ে কান্না করতে থাকে। তখন তোমার বাবার কাছে সবাই যায়। তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই সাহেব, আপনি তো বলেছিলেন আমাদেরকে উপযুক্ত মূল্য দিবে, এখন এসে আমাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। আমরা তো একটা কানাকড়িও পাইনি। সেটা তো আমার দেখার বিষয় না। তোমরা বিক্রি করার আগে কোম্পানির চেয়ারম্যানের সাথে ভালো করে কথা বলে নিলে না কেন? দেখো, আমাকে তারা ঠিকমতো টাকা দিয়ে দিয়েছে, কিন্তু তোমাদের টাকা দেয়নি। তোমরা হয়তো ঝামেলা করেছিলে, সেজন্য রাগ করেছে। আমি আগ থেকে বলেছিলাম ঝামেলা করো না। দেখেছো এখন কিভাবে তারা তোমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিল। ভাইয়া, এখন তো আমরা রাস্তায় বসে যাব, আপনি কিছু একটা ব্যবস্থা করে দিন। আপনার তো ভালো সম্পর্ক আছে ওদের সাথে, আপনি তাদের সাথে কথা বলে দিন। আমরা এমনিতেই গরিব মানুষ, আমাদের সব কিছু চলে গেলে আমরা কিভাবে কি করব বলেন? কিন্তু তোমার বাবা সেদিন আমাদেরকে কোনো সাহায্য করেননি। 2 দিন পরে জানতে পারলাম তোমার বাবা এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছেন অন্য শহরে। আমরা তখন নিরুপায় হয়ে সেই কোম্পানির মালিক আরিফ মির্জার কাছে গিয়ে তার হাতে পায়ে ধরি, কিন্তু কিছুতেই তিনি টাকা দিতে রাজি হননি। তখন আমাদের মধ্য থেকে অনেক পরিবার যাদের কিছুটা সহায় সম্পত্তি আছে, তারা তাদের সব কিছু ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু আমাদের মতো যারা একদম গরিব ছিল, কিছুই ছিল না, যাদের শেষ সম্বল ছিল এই বাড়িটা, তাদের সব কিছু শেষ হয়ে যায়। তারা সেখানে বসে দিনের পর দিন কান্না করতে শুরু করে। যখন একের পর এক বাড়ি ভেঙে ফেলছিল, তখন সবার বুক যেন ভেঙে যাচ্ছিল। আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি মন্ত্রী সাহেবের সাথে কথা বলবো। তখন আমি চলে গেলাম মন্ত্রী সাহেবের ওখানে। গিয়ে প্রায় 10 দিন তার বাড়ির আশেপাশে ঘুরে বেড়ালাম, কিন্তু কিছুতেই তার সাথে দেখা করতে পারছিলাম না। শেষে যখন তার সাথে দেখা করলাম, তখন আমি তার কাছে গিয়ে বললাম, মন্ত্রী সাহেব, প্লিজ কিছু একটা করুন। আমাদের সকল সম্পত্তি তারা নিয়ে নিয়েছে। আমাদের জায়গাটা তারা নেওয়ার আগে তারা বলেছে যে তারা এটার উপযুক্ত মূল্য দিয়ে দিবে, কিন্তু তারা উপযুক্ত মূল্য দেওয়া তো দূরের কথা, আমাদেরকে একটা কানাকড়িও দেয়নি। কিন্তু সেটার তো কোনো প্রমাণ নেই। তোমরা প্রমাণ দেখাও যে এই জায়গাটা তোমাদের, না হলে টাকা দেয়নি, এর কোনো প্রমাণ আছে নাকি? তোমরা টাকা দেওয়ার আগে কেন জায়গাটা তাদেরকে লিখে দিলে? তোমরা আগে টাকা নিলে না কেন? এসব কি বলছেন মন্ত্রী সাহেব? আপনি না ওখানে গিয়েছিলেন, গিয়ে বললেন এই লোকগুলো অনেক বিশ্বস্ত, তাদেরকে জায়গাটা দিয়ে দিতে, তারা উপযুক্ত মূল্য দিয়ে দিবে। এখন আপনি এরকম করে কথা বলছেন কেন? এই ছেলে, তোমার সাহস কি করে হলো আমার উপরে সব অভিযোগ তোলার? আমি শুধু বলেছি যে ওদেরকে জায়গাটা দিয়ে দিতে। ওরা অনেক বড় কোম্পানি। তোমরা এখন আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছো। এখনই বেরিয়ে যাওয়া আমার বাড়ি থেকে। আমি তখন মন্ত্রী সাহেবের সাথে রাগারাগি করে কিছু কথা বলার চেষ্টা করিনি। তখন তিনি আমাকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এরপর তার ম্যানেজারকে নিয়ে আমাকে অনেক মেরে বাড়ি থেকে বের করে দেন। আমি তখন নিঃস্ব হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করি। কিন্তু এভাবে আর কতদিন চলবে? তখন আমার বাবা আর যতজন মানুষ ছিলেন সবাই সিদ্ধান্ত নিলেন তারা প্রতিবাদ করবেন, তারা রাস্তায় নেমে যাবেন। আমিও তাদের সঙ্গ দিই। এরপর আমরা রাস্তায় এসে প্রতিবাদ করতে শুরু করি, কিন্তু এই প্রতিবাদে কেউ সাড়া দেয়নি, আমাদেরকে কেউ সাহায্য করেনি। ওই কোম্পানির মোট 25 জন সদস্য ছিল। আমি তখন জানতে পারি যে আরিফ মির্জা মন্ত্রী সাহেব তোমার বাবা সহ আরও বড় বড় কয়েকজন মানুষ নিয়ে এই কোম্পানিটা খোলার চেষ্টা করেছে। কিন্তু আমরা জেনেছি যে আরিফ মির্জাই শুধু এই কোম্পানির মালিক। আমাদের চোখে আঙ্গুল দিয়ে তোমার বাবা সব কিছু কেড়ে নেয়। এরপর তিনি ব্যবসা করতে শুরু করেন। আমাদের প্রতিবাদ এখানে চলতে থাকে। যখন আমাদের প্রতিবাদে কিছু মানুষ জড়ো হতে থাকে, তখন তারা ভয় পেয়ে যায়। একদিন রাতে তারা এসে সবাইকে গুলি করে মেরে ফেলে। আমি তখন সেখানে উপস্থিত ছিলাম না, সেই জন্য আমার ভাগ্য ভালো আমি বেঁচে যাই। কিন্তু আমার বাবার সহ সবার লাশ দেখে অনেক কান্না করি।
আমি তখন পুলিশ অফিসার রিফাত সাহেবের কাছে যাই, গিয়ে তার পায়ে হাতে ধরি, কিন্তু তিনি আমাদেরকে কোনো সাহায্য করেননি। উল্টে আমাকে বলেন প্রমাণ দেখাতে। আমি প্রমাণ কোথা থেকে পাবো? আমি তখন সেখান থেকে চলে আসি। আমি মৃত লাশ হয়ে পড়েছিলাম, আমাকে কেউ সাহায্য করেনি। তখন আমি একা একাই সব কিছু করতে শুরু করলাম। যখন আমি এই শহরে ফিরে আসি তখন আমি জানতে পারলাম যে তোমার বাবা এই শহরে এসে ব্যবসা করতে শুরু করেছেন। ওই কোম্পানি ওখানে বড় হতে শুরু করে, কিন্তু তোমার বাবা এখানে আরেকটা কোম্পানি খুলে ফেলেছেন। আমার তখন রাগে দুঃখে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন আমি একা একাই প্রতিশোধ গ্রহণ করতে শুরু করে থাকি, কারণ আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না। তখন আমি আস্তে আস্তে খুন খেরাপি এসবে জড়িয়ে পড়ি। প্রায় 2 বছর পর আমি চেষ্টা করতে থাকি। এরপর যখন আমি সব কিছু শিখে যাই তখন আমি একাই প্রতিরোধ গড়ে তুলি। আমার আস্তানা সব কিছু আমি একাই করতাম, আমার সাথে কেউ ছিল না। এরপর আস্তে আস্তে খুন করতে শুরু করলাম, আমার প্রতিশোধ গ্রহণ আস্তে আস্তে শুরু করলাম এবং একে একে সবার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নিলাম। এখন শুধু তোমার বাবা বাকি। তুমি হয়তো আমার কথাগুলো বিশ্বাস করতে পারছো না, তাহলে তোমাকে চলে যেতে হবে ওই ওসি সাহেবের ওখানে, গিয়ে ওনার কেসের ফাইল চেক করো। ওনার কাছে আমি মামলা করেছিলাম, কিন্তু মামলাটা তিনি ফেলে রেখে দিয়েছেন। অথবা যদি সাক্ষী পেতে চাও তাহলে চলে যাও ওই কোম্পানির সিকিউরিটি হিসাবে যে দাঁড়িয়ে আছে তার কাছে। তিনি শুরু থেকে এই অফিসে সিকিউরিটি হিসাবে আছেন। তিনি আমাকে অনেকবার দেখেছেন এই অফিসে আসতে, এই অফিসে এসে তাদের পায়ে হাতে ধরতে। এখন তুমি বিশ্বাস করলেও এটা সত্যি যে আমি তোমার বাবাকে খুন করব। যদি বিশ্বাস না করো এরপরেও আমি তোমার বাবাকে খুন করব। তাই তুমি তোমার বাবাকে বাঁচানোর চেষ্টা করো না, কারণ তুমি তোমার বাবাকে বাঁচাতে পারবে না। আমি জানি আমি তোমার বাবাকে খুন করলে তোমার কষ্ট হবে, কিন্তু আমার ঠিক কষ্টটা এরকমই হয়েছিল। আজ 3 বছর আগে থেকে আমি এত মানুষের কান্না দেখে আসছি, এত মানুষের খুন দেখেছি আমি। অঙ্কিতা তখন কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে একবার আব্রাহাম খানের দিকে তাকাই, একবার আকাশের দিকে তাকাচ্ছিল। তারা দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন অঙ্কিতা বলতে শুরু করে, কিন্তু আমি জানি না তুমি সত্যি বলছো নাকি মিথ্যা বলছো, তবে আমার মনে হচ্ছে তুমি সত্য কথাই বলছো। কারণ আমিও বাবার কাছে অনেক দিন সন্দেহ করছি, কিন্তু বাবাকে কিছুই বলতে পারিনি। কিন্তু তুমি কেন বাবাকে খুন করবে? বাবাকে খুন না করে তুমি পুলিশের কাছে ধরিয়ে দিতে পারো। আমি বলছি, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি বাবাকে উপযুক্ত শাস্তি দেব, কিন্তু তুমি কেন নিজেকে অপরাধীর খাতায় নাম লেখাচ্ছ? আমি অপরাধ করতাম না যদি আমি উপযুক্ত শাস্তি দিতে পারতাম তাদেরকে। আমি একের পর এক পুলিশ অফিসের কাছে গিয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি, উল্টে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। এরপর আমি একাই সব কিছু করে তুলি। এখন আমি তোমার বাবাকে খুন করতে যাচ্ছি। তোমার বাবা আমার সামনে বাধা অবস্থায় আছে। প্লিজ আজ তুমি আমার বাবাকে খুন করো না। আমি আমার বাবার হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। অঙ্কিতা, তুমি এটা কি করে বলতে পারলে? তুমি না একজন পুলিশ অফিসার, তুমি কি করে একজন অপরাধীর নামে সুপারিশ করতে পারলে? তোমার পুলিশের ধর্ম তুমি নষ্ট করে দিচ্ছ। অঙ্কিতা তখন সেখানে দাঁড়িয়ে চুপচাপ কান্না করতে থাকে। মিন্টুর প্রতি তার অভিমান চলে আসে। সে মিন্টুর জন্য এতদিন অপেক্ষা করছিল। তার বিশ্বাস ছিল মিন্টু একদিন ফিরে আসবে তার কাছে। সে মিন্টুকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু মিন্টু যে এইভাবে তার কাছে ফিরে আসবে এটা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। আব্রাহাম খান তখন বলতে শুরু করেন, আমার আগে থেকেই মনে হচ্ছিল ছেলেটা কোনো গভীরভাবে আঘাত পেয়েছি, সেই জন্য এই কাজগুলো করে যাচ্ছি। কিন্তু সে যেটা করেছে সেটা ভুল করেছি, সে তার উপযুক্ত শাস্তি পাবে। তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার আগে নিজেদের ঠিক করা দরকার স্যার। আমার কথাই আপনি মাইন্ড করবেন না, কিন্তু আমাদের মধ্যে এমন অফিসার আছে যারা টাকার কাছে বিক্রি হয়ে কত নির্দোষ মানুষকে ফাঁসিয়ে দেয়, কত পরিবারের একমাত্র অবলম্বনকে মেরে ফেলে। তাই আগে আমাদের ঠিক হতে হবে। আমরা যদি নিজেরা ঠিকভাবে কাজ না করতে পারি তাহলে তাদেরকে বাধ্য করি এই কাজগুলো করতে। তুমি ঠিক বলেছ, আমাদের মধ্যে এমন কিছু অফিসার আছে যারা টাকার কাছে বিক্রি হয়ে খারাপ কাজ করতে শুরু করে। আমাদের উচিত সবার আগে আমাদের অফিসারদেরকে ঠিক করা। আমরা যদি আমাদের পুলিশ অফিসারদের সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে এমনিতেই সমাজ থেকে এইরকম কিছু অপরাধী বের হয়ে আসবে। যারা বাধ্য হয়ে এই রকম কাজ করেছে তারা তাদের অপরাধ থেকে ফিরে আসবে। তখন তারা সেখান থেকে চলে আসে। মিন্টু ওদিকে অঙ্কিতার বাবাকে খুন করে অঙ্কিতার বাবার লাশটা পাঠিয়ে দেয় অঙ্কিতার বাসায়।
অঙ্কিতা নিজের বাবার লাশ দেখে কান্না করতে থাকে, কিন্তু নিজের বাবার প্রতিও কেমন জানি রাগ চলে আসছিল। এতজন মানুষের জীবন নষ্ট করার কারণ এই একটা লোক। অঙ্কিতা তখন তার বাবার লাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, কি হলো বাবা? এত টাকা দিয়ে এত টাকা তো ইনকাম করলে, কত কষ্ট করলে, জীবনে মানুষের জীবন নষ্ট করে দিলে, কিন্তু এখন তোমার মৃত্যু হয়ে গেছে। তুমি কি পারবে তোমার টাকাগুলো তোমার সাথে নিয়ে যেতে? না, পারবে না। তাহলে কেন মানুষের মৃত্যুর কারণ হলে? কেন মানুষকে কষ্ট দিলে? আর এখন নিজের মেয়ের কাছে কেন এইভাবে অপমানিত হতে হলো তোমাকে বাবা? সে জানে তার বাবা তাকে কোনো জবাব দিতে পারবেন না, কারণ তিনি এখন আর এই পৃথিবীতে বেঁচে নেই। তখন অঙ্কিতা আবার নিজের কাজ সঠিকভাবে করতে শুরু করে। 2 দিন পরে মিন্টু বলে সে আত্মসমর্পণ করতে চাইছে। এটা শোনার পর অঙ্কিতার মনের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করতে শুরু করে। মিন্টু ভালো পথে ফিরে আসতে চাইছে, কিন্তু যখন তারা মিন্টুকে ধরতে চায় তখন তাকে গণমাধ্যম কর্মীরা ভরে গেছে 25টা খুন করেছে এই লোক, যেখানে আছে এলাকার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তিরা ছাড়া এলাকার মন্ত্রীকে সে খুন করেছে। তাই তার শাস্তিটা খুবই ভয়াবহ হবে, এটাই সবাই আশা করেছিল। যখন মিন্টুকে ধরে নিয়ে আসা হয়, মিন্টু 3 বছর পর অঙ্কিতাকে কাছ থেকে দেখে, তখন মিন্টু অঙ্কিতাকে প্রশ্ন করে, আমি জানি অঙ্কিতা, তুমি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না, কিন্তু আমি তোমার কাছে বলছি, আমি যা করেছি তা বাধ্য হয়েই করেছি এবং আমার সমাজের মানুষগুলোকে রক্ষা করার জন্য করেছি। তাই যদি তুমি আমাকে ভুল বুঝো তাহলে আমার কিছুই করার নেই। অঙ্কিতা কিছুই বলেনি সেদিন, শুধু মিন্টুকে ধরে নিয়ে আসে। এসে আদালতে বিচার শুরু হয়। মিন্টুর 5 বছরের জেল হয়, সাথে সেই পুলিশ অফিসারদের সবাইকে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। মিন্টুর ফাঁসি হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ কমিশনার আব্রাহাম খান নিজে সুপারিশ করেছেন তার জন্য। এরপর অঙ্কিতা সহ সবাই সুপারিশ করেছে মিন্টুর জন্য, কারণ মিন্টু বাধ্য হয়ে এই কাজগুলো করেছে। জেলে মাঝে মধ্যেই অঙ্কিতা দেখা করতে যেত মিন্টুর সাথে। মিন্টু বারবার শুধু অঙ্কিতাকে একটা কথাই বলতো, অঙ্কিতা, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। তোমাকে ছাড়া আমি এই পৃথিবীতে আর কাউকে ভালোবাসতে পারিনি কোনো দিন, কিন্তু তুমি আমাকে ভুল বুঝে ছেড়ে যেতে চলে যাচ্ছ। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যদি কোনোদিন এখান থেকে বের হতে পারি তাহলে আমি কোনোদিন আর কোনো ভুল কাজ করব না। আমি তোমাকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে চাই। তুমি আমাকে ক্ষমা করে দিবে অঙ্কিতা। অঙ্কিতা কোনো কথাই বলতো না, শুধু সেখানে কান্না করে সেখান থেকে চলে আসতো। মিন্টুর প্রতি তার প্রচণ্ড একটা অভিমান কাজ করতে শুরু করেছে, কিন্তু অঙ্কিতা নিজেও বিয়ে করছে না। তার মা তাকে অনেকবার বলেছে বিয়ের কথা, কিন্তু সে বিয়ে করছে না, আবার মিন্টুকেও ক্ষমা করতে পারছে না। তখন সে সিদ্ধান্ত নিল মিন্টুর তো কোনো দোষ নেই, তার বাবাই আসল অপরাধী, সেজন্য সে মিন্টুকে ক্ষমা করে দেবে। তাই মিন্টুর সাথে কিছুটা অভিমান করলেও শেষ পর্যন্ত মিন্টুকে সে বিয়ে করবে, তাই সে আর বিয়ে করেনি। আমার দিন যেন জেলখানাতে কাটছিলেন না। কোন দিন 5 বছর যাবে আর কোন দিন আমি মুক্তি পাবো, সেই দিন গুনছিলাম। আমি জানতাম আমার এরকম শাস্তি হবে। আমি যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এটাই অনেক বেশি, কারণ আমি শিওর ছিলাম যে আমাকে ধরলেই পুলিশ ফাঁসিতে ঝুলিয়ে দেবে, কিন্তু সেটা করেনি। হয়তো আমার জন্য সুপারিশ করেছিল বলেই আমার ফাঁসি হয়নি। কিন্তু অঙ্কিতা কেন আমার পক্ষে সুপারিশ করলো? আমি তো তার বাবাকে খুন করেছি। হয়তো অঙ্কিতা আমাকে ভালোবাসে, কিন্তু অভিমানের কারণে প্রকাশ করতে পারছে না। আমিও মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যদি আমি বের হওয়ার পর অঙ্কিতাকে পাই তাহলে আমি চেষ্টা করব তার কাছে যাওয়ার। আজ 5 বছর পর মিন্টুর মুক্তি পাবে, সেই জন্য সবাই প্রস্তুত হয়ে আছে। মিন্টুর আপন বলতে সে শুধুমাত্র অঙ্কিতা, আর কেউই তার আপন নয়। সেজন্য অঙ্কিতা প্রস্তুতি হয়ে আছে, মিন্টু মুক্তি পেলে তার সাথে সব অভিমান ভেঙে দেবে। কিন্তু মিন্টু মনে মনে অনেক কষ্ট পায়। সে ভাবছে হয়তো অঙ্কিতা বিয়ে করে ফেলেছে, কিন্তু অঙ্কিতা এখনো বিয়ে করেনি। যখন সে জেল থেকে বের হয় তখন তাকে অঙ্কিতা দাঁড়িয়ে আছে। সে দৌড়ে যায়। মিন্টু কিছুক্ষণ অঙ্কিতার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন অঙ্কিতা বলে ওঠে, কি ব্যাপার? অনেকদিন পর মুক্তি পেলে তো এখন কি করবে? মিন্টু কিছু না বলে অঙ্কিতাকে শক্ত করে জড়িয়ে ধরে। অঙ্কিতাও মিন্টুকে জড়িয়ে ধরে। মিন্টু কিছু বুঝতে পারে না। তখন অঙ্কিতা বলে ওঠে, এখন কি আবার খারাপ পথে ফিরে যাবে নাকি ভালো পথে চলবে? আমি তোমাকে কথা দিচ্ছি অঙ্কিতা, আর কোনোদিন কোনো খারাপ কাজ করব না। তুমি আমাকে একটা বার সুযোগ দাও, আমি তোমার পায়ে ধরি, আমাকে তুমি ফিরিয়ে দিও না। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি অঙ্কিতা, আমাকে তুমি শেষবারের মতো একটা সুযোগ দাও।
এবার যদি আমি ভুল করি তাহলে তুমি আর কোনোদিন আমার কাছে আসবে না। আমি কথা দিচ্ছি আর কোনোদিন কোনো ভুল কাজ করব না। তুমি ভুল করোনি মিন্টু, তুমি শুধু তোমার প্রতিশোধটাই নিয়েছ, তাই তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি অনেক আগে। তবে অনেক কিছু শিখিয়ে দিয়েছো আমাদেরকে, তুমি শিখিয়ে দিয়েছো কিভাবে পুলিশের চাকরি করতে হয়। এখন পুলিশ অনেকটা সতর্ক হয়েছে, তারা এখন খারাপ অফিসারদের রিমুভ করে দিয়েছে। এখন আশা করা যায় কেউ ভুল করলে তারা শাস্তি সে পেয়ে যাবে। মিন্টু আর অঙ্কিতা তখন ফিরে যায় অঙ্কিতার বাসায়। অঙ্কিতার মা তখন মিন্টুকে দেখে জড়িয়ে ধরে। অঙ্কিতা আগে থেকেই তার মাকে সবকিছু বুঝিয়ে বলেছিল। তার মা অনেক ভালো মানুষ, এজন্য তিনি তার স্বামীর মৃত্যুটাকে তার অপরাধের শাস্তি হিসেবে ধরে নিয়েছেন। তাই তিনি মিন্টুর সাথে অঙ্কিতার বিয়ের ব্যবস্থা করেন। কিন্তু অঙ্কিতা মিন্টুকে নিয়ে চলে যায় সেই মানুষগুলোর বাড়িতে যাদের সবকিছু তার বাবা কেড়ে নিয়েছিল। সেই কোম্পানিটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। কোম্পানির সব কাগজপত্র পুলিশের কাছে রয়েছে। তখন অঙ্কিতা মিন্টুকে নিয়ে সেই মানুষগুলোর বাড়িতে যায়। গিয়ে দেখে অনেক মানুষই মারা গেছেন, তাদের মধ্যে কয়েকজন বেঁচে আছে। তাদের সাথে দেখা করে। এরপর পুলিশের সাথে কথা বলে পুলিশ এই কোম্পানির মালিকানা দিয়ে দিয়েছে সেই পরিবারগুলোর কাছে। মিন্টু এখন এই কোম্পানিটা চালাবে এবং তার সাথে মালিকানা হিসেবে থাকবে সেই লোকগুলো, এবং তাদেরকে উপযুক্ত টাকা দেওয়া হয়নি তাদের জায়গায়। মিন্টু তখন অনেক খুশি হয়ে অঙ্কিতাকে জড়িয়ে ধরে বলে, এটা আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি। আমরা এত বছর পর আমাদের উপযুক্ত মূল্যটা আমরা পাবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি না থাকলে এটা কোনোদিনও সম্ভব হতো না। আমি সত্যিই অনেক কৃতজ্ঞ তোমার কাছে। আমাকে ক্ষমা করে দিও। তোমার বাবা ভুল করেছিল, সেই জন্য আমি প্রতিশোধ নিয়েছি। না হলে তোমার বাবাকে আমি অনেক সম্মান করতাম, তাকে আমি কোনোদিন খুন করতামই না। আমার কথা বিশ্বাস করো প্লিজ। আমি তোমাকে বিশ্বাস করি মিন্টু, তুমি কোনো ভুল করোনি। তুমি যেটা করেছো এটা বাবার প্রাপ্য ছিল। বাবা ভুল করেছে, এই জন্যই সে তার শাস্তি পেয়েছে। তাই এটা নিয়ে কোনো চিন্তা করো না। আমি এই জায়গায় হলে আমি ঠিক এই কাজটাই করতাম। আমি হয়তো বাবাকে পুলিশের হাতে ধরিয়ে দিতাম। তাই তুমি যেটা করেছো সেটা তুমি তোমার অপরাধ না মনে করে তুমি মনে করো তুমি ভুলের শাস্তি দিয়েছো। অঙ্কিতা, তুমি সবসময় এরকমই থেকো। তুমি অন্যায়ের পথে কোনোদিন যেও না। আমার স্ত্রী হিসেবে তোমাকে আমি একটা কথাই বলবো, যদি কোনোদিন জায়গায় গিয়ে দেখো মনে হয় যে এই জায়গায় অন্যায়ের প্রতিবাদ করলে তোমার মৃত্যু হবে, তাহলে তুমি সেখানে ঝাঁপিয়ে পড়ো। কারণ আমি কোনোদিন তোমাকে বাধা দিব না এই কাজ করতে। কারণ অন্যায়কারীকে তার শাস্তি পেতেই হবে। এতে যদি একজনের মৃত্যু হয়ে 10 জন বাঁচিয়ে দেয়, তাহলে একজনের মৃত্যু হওয়াটাই ভালো। হ্যাঁ, তুমি এই কাজটা করবে, আমি তোমাকে বাঁচাবো। তুমি যেখানে অন্যায় দেখবে সেখানেই ঝাঁপিয়ে পড়বে। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য কষ্ট পাবো না। তুমি যদি এই কাজ করতে গিয়ে মারাও যাও, তাহলে আমি ভাববো যে আমার স্বামী একটা ভালো কাজ করতে গিয়ে মারা গেছে। মেয়েটি তখন অঙ্কিতাকে জড়িয়ে ধরে বলে, জীবনে কোনো এক প্রান্তে যদি কখনো হোঁচট খাও, আমি তোমার হাত ধরে রাখবো। ভয় পেও না। কোনো সম্পর্কের দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। শুধু একজন খারাপ মানুষ হিসাবে সারা জীবন তোমার চলার পথের ছায়া হয়ে থাকবো। আসলে এত ভালোবেসে ফেলেছি যে তোমায়, যার জন্য সবসময় তোমার পাশে ছায়ার মতো থাকতে চাই। তখন অঙ্কিতা মিন্টুকে জড়িয়ে ধরে বাসায় ফিরে যায় এবং মানুষগুলো কেউ উপযুক্ত মূল্য দিতে পেরে অঙ্কিতার মনের মধ্যেও খুশি কাজ করছিল। সে ভাবতে পারেনি সেই মানুষগুলোকে আবার সঠিক পথে তাদের জায়গাটা ফিরিয়ে দিতে পারবে সে। অঙ্কিতা আর মিন্টুর বিয়ে হয়ে যায়। মিন্টু বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু ভেতরে ঢুকতে তার কেমন জানি একটা অনুভূতি হচ্ছে। এইরকম অনুভূতি অঙ্কিতার সামনে যেতে আর কোনোদিনও হয়নি। আজকে হয়তো অঙ্কিতাকে বিয়ে করেছে বলেই অঙ্কিতার সামনে যেতে এতটা লজ্জা লাগছে মিন্টুর। কোনোদিন এতটা লজ্জা লাগেনি। মিন্টু আস্তে আস্তে ভেতরে ঢোকে, তখন অঙ্কিতা এসে মিন্টুর পায়ে ধরে সালাম করে। মিন্টু অঙ্কিতাকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে বলে, তোমার জায়গা আমার পায়ে নয়, সারা জীবন তোমার জায়গা আমার বুকে। হয়েছে, আর সিনেমার ডায়লগ দিতে হবে না। এখন চুপচাপ ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়ো। কি বলছো? আমার এতদিনের অপেক্ষা বাসরাতের, আর তুমি বাসরাতে এসেই বলছো আমি শুয়ে পড়বো? এটা কিভাবে হয় বলো? তাহলে কি করবে? তুমি কি জানো না যে বাসর ঘরে কি করে? এসব বাসর টাসর হবে না। আমার কালকে কাজ আছে, কালকে আমাকে যেতে হবে পুলিশ স্টেশনে। তাই সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে। দূর, জীবনটা লস হয়ে গেল। পুলিশ অফিসারকে বিয়ে করে আর কোনোদিন পুলিশ অফিসারকে বিয়ে করবো না। তার মানে কি
তুমি আবার বিয়ে করবে নাকি, যে পুলিশ অফিসারকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করবে? তাহলে বিয়ে করবে না তো কি করব? তুমি আমাকে বাসর করতে দিচ্ছ না। আমি তো এখন অন্য কাউকে বিয়ে করব, যার সাথে আমি বাসর করতে পারবো। কি বললে? আজকেই তোমাকে জেলে ঢুকিয়ে দিব। তোমাকে বিয়ে করে আমার বিয়ের দিনই অন্য কাউকে বিয়ে করার কথা বলছো। আজকে তোমার এমন অবস্থা করব যে কোনোদিন ঘর থেকে বের হতে পারবে না। এভাবেই আমার পাশে এসেছিলে, এভাবেই থাকবে চিরদিন। আমি তোমাকে হারাতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমাকে ভালোবাসি মিন্টু, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমার সামনে আর জীবনেও অন্য কোনো মেয়ের কথা মুখেও আনবে না, কারণ তুমি শুধু আমার। তোমাকে ছাড়া আমার সব কিছু একদম নিঃস্ব লাগে মিন্টু। তাহলে তুমি আমাকে ছেড়ে বিদেশে চলে গিয়েছিলে কেন? আমি তো ভাবছিলাম তোমাকে আর কোনোদিন ফিরে পাবো না। তুমি হয়তো বিদেশে গিয়ে আর ফিরে আসবে না, কিন্তু তুমি। অঙ্কিতা মিন্টুকে আর কোনো কথা না বলতে দিয়ে মিন্টুর ঠোঁট চেপে ধরে। মিন্টুর মুখ বন্ধ হয়ে যায়। মিন্টু তখন অঙ্কিতার সাথে রেসপন্স করতে শুরু করে। অঙ্কিতা তখন 5 মিনিট পর মিন্টুকে ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে বলে, আমি বলছি না আমাকে আর পুরনো কথা মনে করিয়ে দিবে না, কষ্ট দিবে না। আমি সব কিছু ভুলে যেতে চাই, তোমাকে নিয়ে আবার নতুন সংসার শুরু করতে চাই। আমি এইসব পুরনো কথা আর মনে করতে চাই না। তাই প্লিজ প্লিজ আর পুরনো কথা বলে গুলো আর আমার মুখের সামনে বলবে না। ঠিক আছে, আর কোনোদিন বলবো না। এখন বাসরটা অন্তত করতে দাও। ধুর, কি বলো? আমার তো লজ্জা লাগতেছে। মিন্টু আর কিছু বলতে না দিয়ে অঙ্কিতাকে জড়িয়ে ধরে ভালোবাসার রাজ্যে হারিয়ে যায়। এই জায়গা থেকে ফিরে আসা সত্যি অসম্ভব। আমাদের সমাজে আমরা প্রায়ই অন্যায়কারীকে দেখতে পাই অন্যায় করে বেঁচে যায় শুধু টাকার প্রভাবে বা বিভিন্ন নেতাকে ধরে। কিন্তু আমাদের উচিত সেই জায়গা থেকে প্রতিবাদ করা। হয়তো প্রথম প্রতিবাদে কিছু হবে না, কিন্তু আস্তে আস্তে প্রতিবাদের মাত্রা তীব্র হতে শুরু করলে আস্তে আস্তে অন্যায় কমতে শুরু করবে। আর পুলিশ কর্মকর্তাদের একটাই অনুরোধ, যাতে টাকার পেছনে না ঘুরে সত্যিকার অর্থে নিজের ধর্মটা পালন করতে পারে। পুলিশের ধর্মই হচ্ছে সৎ পথে চলা। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পেলে বা একদম নিঃস্ব হয়ে গেলে পুলিশের কাছে যায় সাহায্যের জন্য। সেই জায়গায় যদি কোনো মানুষ সাহায্য না পায়, তাহলে মানুষের জীবনটা কিভাবে চলবে? পুলিশকে রাখা হয়েছে জনগণের সেবা করার জন্য। অনেক পুলিশ অফিসার আছে মানুষের কষ্টের সময় পাশে থাকার জন্য লড়াই করে। তাই আমরা ভালো পুলিশ অফিসারদেরকে সম্মান করি। আর যারা খারাপ পথে চলার চিন্তা করেছেন, তারা যেন ভালো পথে ফিরে আসে, এই প্রত্যাশা রেখেই আজকের গল্প এখানে শেষ করছি। গল্পটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের পাশেই থাকবেন।